নমস্কার ছাত্রছাত্রীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা জীবন বিজ্ঞানের একটা ভীষণ ইন্টারেস্টিং আর খুব গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে চলেছি। নাম হলো জীবনের প্রবাহমানতা। আর আজের প্রথম পর্বে আমরা কোষ বিভাজন আর কোষচক্রের একদম বেসিক গোড়ার কথাগুলো নিয়ে আলোচনা করব। একটা কথা মাথায় রেখো, মাধ্যমিক পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। তাই বলছি, খাতা পেনটা একদম হাতের কাছে নিয়ে তৈরি হয়ে নাও। চলো আর দেরি না করে শুরু করে দিই। তোমরা যারা মাধ্যমিকে জীবনবিজ্ঞানে খুব ভালো নম্বর, ধরো প্রায় 90% বেশি নম্বর পেতে চাও, তাদের জন্য কিন্তু এই অধ্যায়টা একটা বিরাট সুযোগ। আমি কেন কথা বলছি বলো তো? কারণ এই অধ্যায়টা যদি একবার ঠিকঠাক বুঝে নিতে পারো, তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, তোমরা সহজেই তার উত্তর করতে পারবে। আর একটু কৌশল করে পড়লেই কিন্তু পুরো নম্বরটা তুলে নেওয়া সম্ভব। তাই প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনবে কিন্তু। এবার দেখো, কেন আমি নম্বর তোলার কথা এত জোর দিয়ে বলছি। এই চ্যাপ্টারটা থেকে সব রকমের প্রশ্ন আসে। 1 নম্বরের ছোট প্রশ্ন, এমসিকিউ বা খুব ছোট উত্তর। 2 নম্বরের প্রশ্ন, আবার 5 নম্বরে বড় প্রশ্ন পাবে। আর সবথেকে বড় প্লাস পয়েন্ট কি জানো? ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন, ছবি আঁকা। মাইটোসিসের বিভিন্ন দশা বা একটা ক্রোমোজোমের গঠন, এই ছবিগুলো ঠিকঠাক আঁকতে পারলেই নম্বর একদম পাকা। তাই আমার তরফ থেকে প্রথম টিপস হলো, এখন থেকেই ছবি আঁকাটা ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দাও। আচ্ছা, জীবনের প্রবাহমানতা এই কথাটার মানে কি? মানেটা হলো জীবন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলে, কখনো থেমে থাকে না। এই যে একটা কন্টিনিউটি, এর পেছনের মূল কারণটা কি? এর উত্তর কিন্তু একটাই, আর সেটা হলো কোষ বিভাজন। এই একটা প্রক্রিয়ার মধ্যেই লুকিয়ে আছে একটা জীবের বেড়ে ওঠা, বংশবৃদ্ধি করা আর টিকে থাকার সমস্ত রহস্য। চলো তাহলে এই রহস্যটাকেই আজ আমরা ভেদ করব। তাহলে এই যে আমরা কোষ বিভাজন বলছি, জিনিসটা আসলে কি? যদি একদম সহজ করে বলি, এটা এমন একটা প্রসেস যেখানে একটা মূল কোষ, যাকে আমরা সায়েন্সের ভাষায় বলি মাতৃকোষ বা পেরেন্ট সেল, সেটা ভেঙে গিয়ে 2 বা তারও বেশি নতুন কোষ তৈরি করে। আর এই যে নতুন কোষগুলো তৈরি হলো, এদেরকে বলে অপত্য কোষ বা ডটার সেলস। ব্যাপারটা অনেকটা এরকম, ধরো একটা পরিবারে নতুন সদস্য আসছে, পরিবারটা বড় হচ্ছে। আর জানো তো, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং কিন্তু প্রথম এই পুরো ঘটনাটা লক্ষ্য করেছিলেন, আর এর নাম দিয়েছিলেন মাইটোসিস। কিন্তু প্রশ্ন হলো, এই কোষ বিভাজন কেন এত দরকারি? এর প্রয়োজন কিন্তু অসংখ্য। প্রথমত, বৃদ্ধি। ভাবতো, একটা ছোট্ট কোষ, জাইগোট, সেখান থেকে কি করে একটা সম্পূর্ণ মানুষ বা গাছ তৈরি হয়? পুরোটাই কিন্তু কোষ বিভাজনের ফলে। দ্বিতীয়ত, ক্ষত নিরাময়। ধরো খেলতে গিয়ে কোথাও কেটে গেল, কয়েকদিন পরেই তো জায়গাটা ঠিক হয়ে যায়, তাই না? এটা কিভাবে হয়? কারণ নতুন কোষ তৈরি হয়ে ওই ক্ষতটা সারিয়ে তোলে। তৃতীয়ত, প্রজনন। বিশেষ করে এককোষী জীব যেমন আমিবা, ওদের তো বংশবৃদ্ধির একমাত্র উপায়ই হলো এই কোষ বিভাজন। আর শেষে আমাদের শরীরে যে পুরনো কোষগুলো মরে যায়, যেমন লোহিত রক্তকণিকা, সেগুলোর জায়গায় নতুন কোষ তৈরি করার কাজটাও কিন্তু কোষ বিভাজনই করে। এবার এই স্লাইডটা একটু মন দিয়ে দেখো। এখানে পুরো ব্যাপারটা খুব পরিষ্কার করে দেওয়া আছে। এককোষী জীব ধরো অ্যামিবা বা ব্যাকটেরিয়া, ওদের ক্ষেত্রে কোষ বিভাজন মানেই হলো বংশবৃদ্ধি। সোজা কথায় একটা কোষ ভেঙে দুটো হলো, আর ওদের সংখ্যা বেড়ে গেল। কিন্তু আমাদের মতো বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে এর মূল কাজ হলো শরীরটাকে বড় করা, কোথাও কেটে গেলে সেটা সারানো, আর পুরনো কোষের বদলে নতুন কোষ তৈরি করা। তার মানে বহুকোষী জীবের শরীরটাকে ঠিক রাখতে কোষ বিভাজন দরকার, আর এককোষী জীবের তো অস্তিত্বটাই এর ওপর নির্ভরশীল। আচ্ছা, একটা কোষ তো বিভাজিত হবেই ঠিকই, কিন্তু তার জন্য কি কোনো প্রস্তুতির দরকার নেই? নিশ্চয়ই আছে। যে কোনো বড় কাজের আগেই তো একটা লম্বা প্রস্তুতির পর্ব থাকে, তাই না? যেমন ধরো, মাধ্যমিক পরীক্ষার আগে তোমরা গোটা একটা বছর ধরে প্রস্তুতি নাও। কোষ বিভাজনের আগেও ঠিক সেরকমই একটা লম্বা সময় ধরে প্রস্তুতি চলে। এই পুরো প্রস্তুতি আর তারপর বিভাজন, এই গোটা ঘটনাচক্রটাকেই আমরা একসঙ্গে বলি কোষচক্র বা সেল সাইকেল। তাহলে কোষ চক্রের সংজ্ঞাটা কি দাঁড়ালো? একটা কোষ তৈরি হওয়ার পর তার বেড়ে ওঠা, বিভাজনের জন্য নিজেকে তৈরি করা, আর সবশেষে বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করা, এই যে একটা চক্রের মতো ঘটনাগুলো পরপর ঘটে চলে, একেই বলে কোষচক্র। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক প্রথম এই ধারণাটা দিয়েছিলেন। এটা একটা চলতেই থাকা প্রক্রিয়া, যেটা জীবনকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বয়ে নিয়ে যায়। এই কোষচক্রের মূলত দুটো বড় পর্যায় আছে। প্রথমটা হলো ইন্টারফেস, যেটা আসলে প্রস্তুতির দশা। এই সময় কোষটা বিভাজনের জন্য নিজেকে রেডি করে। এর আবার 3টে ভাগ আছে: G1 বা গ্যাপ 1, S বা সিনথেসিস, আর G2 বা গ্যাপ 2 দশা। আর দ্বিতীয় পর্যায়টা হলো মাইটোটিক ফেজ বা M দশা। এই দশাতে কোষটা আসলে ভাগ হয়। তাহলে সহজ করে মনে রাখো,
ইন্টারফেস হলো প্রিপারেশন ফেজ আর এম দশা হলো অ্যাকশন ফেজ। এই চারটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো, একটা কোষ তার জীবনের প্রায় 90 থেকে 95% সময় কাটায় এই ইন্টারফেস দশায়, মানে প্রস্তুতি নিতে। প্রথমে জীবান দশায় কোষটা আকারে বড় হয়, দরকারি প্রোটিন আর আরএনএ তৈরি করে। এরপর আসে সবথেকে গুরুত্বপূর্ণ দশাটা, এস দশা। এই দশাতেই কোষের ভেতরে ডিএনএ ডাবল হয়ে যায়, মানে ডিএনএর প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন হয়। আর শেষে G2 দশায় বিভাজনের জন্য ফাইনাল চেকিং আর প্রস্তুতি চলে, যেমন বেনতন্তু তৈরির জন্য প্রোটিন বানানো। বাকি যেটুকু সময়, সেই সময়ে আসল বিভাজনটা হয়, যেটা হলো এম দশা। তার মানে বুঝতেই পারছো, আসল কাজের চেয়ে তার প্রস্তুতিটাই অনেক বেশি সময় ধরে আর জটিলভাবে চলে। এই কথাটা খুব ভালো করে মনে রেখো, একটা কোষ থেকে আর একটা কোষের জন্ম কিন্তু কোনো হুট করে ঘটে যাওয়া ঘটনা নয়। এটা একটা অত্যন্ত নিয়ন্ত্রিত, মানে কন্ট্রোলড আর খুব গোছানো একটা চক্রাকার পদ্ধতির মধ্যে দিয়ে হয়। কোষচক্রের বিভিন্ন ধাপে কিছু চেকপয়েন্ট থাকে, যারা সব ঠিকঠাক চলছে কিনা সেদিকে নজর রাখে। যদি কোনো কারণে এই কন্ট্রোলটা নষ্ট হয়ে যায়, তখন কোষ অনিয়ন্ত্রিতভাবে ভাগ হতে শুরু করে, আর তার ফলেই টিউমার বা ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ হতে পারে। বেশ, আমরা কোষ বিভাজন আর কোষ চক্র তো বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন কি মাথায় আসছে? কোষের নিউক্লিয়াসের ভেতরে যে ডিএনএ থাকে, সেটা তো একটা বিশাল লম্বা সুতোর মতো জিনিস। জানো, মানুষের একটা কোষের ডিএনএকে যদি টেনে লম্বা করা হয়, সেটা প্রায় 2 মিটার লম্বা হবে। ভাবো তো, বিভাজনের সময় এত বড় একটা জিনিস কি করে নিজেকে গুছিয়ে গাছিয়ে দুটো নতুন কোষে একদম সমান সমান ভাগ হয়ে যায়? এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার, তাই না? আর এই অবিশ্বাস্য প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে একটা বিশেষ জিনিসের মধ্যে, যার নাম হলো ক্রোমোজোম। ব্যাপারটা কি হয় জানো? কোষ যখন বিভাজনের জন্য তৈরি হয়, তখন নিউক্লিয়াসের ভেতরে থাকা সুতোর মতো ক্রোমাটিন ওগুলো জল ছেড়ে দিয়ে বেশ মোটা আর স্পষ্ট হয়ে ওঠে। এই যে নির্দিষ্ট আকারটা নিল, একেই আমরা বলি ক্রোমোজোম। আসলে বিশাল লম্বা ডিএনএটা হিস্টোন নামের এক ধরনের প্রোটিনকে জড়িয়ে পেঁচিয়ে, মানে কুণ্ডলি পাকিয়ে এই ক্রোমোজোম তৈরি করে। কেন? যাতে ভাগ হওয়ার সময় কোনো গণ্ডগোল না হয়। আর এই ক্রোমোজোমের মধ্যেই কিন্তু আমাদের বংশগতির আসল চাবিকাঠি, মানে জিন লুকিয়ে থাকে। এই ক্রোমোজোমের আবার অনেকগুলো অংশ আছে, যেমন ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার। এগুলো আমরা পরে আরও ডিটেলসে জানব। শুধু জেনে রাখো, সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী ক্রোমোজোম 4 রকমের হয়: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। আবার কাজ অনুযায়ীও 2 রকমের: অটোসোম, যেটা আমাদের দেহের বৈশিষ্ট্য ঠিক করে, আর সেক্স ক্রোমোজোম, যেটা আমাদের লিঙ্গ নির্ধারণ করে। আমাদের মানুষের শরীরে মোট 46টা, মানে 23 জোড়া ক্রোমোজোম থাকে। তাহলে আজকে আমরা কোষ বিভাজন, কোষ চক্র আর ক্রোমোজোমের একটা প্রাথমিক ধারণা তৈরি করলাম। কিন্তু এই ক্রোমোজোমগুলো কিভাবে মাইটোসিস আর মিওসিস বিভাজনের মধ্যে দিয়ে যায়, কিভাবে তারা নতুন কোষের সমানভাবে ভাগ হয়ে যায়, এই সব রহস্যের সমাধান আমরা করব আমাদের পরের ক্লাসে। সেখানে আমরা মাইটোসিস আর মিওসিস কোষ বিভাজনকে ছবি এঁকে খুব বিস্তারিতভাবে বুঝব। তাই পরের পর্বটা কিন্তু একদম মিস করো না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাও।